ডিসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। রাশেদ, ছাদে যাও, ওখানে ভালো লাগবে। আচ্ছা আন্টি। একটু পর ছাদে গেলাম, দেখলাম একটা মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে হেসে হেসে। আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল আর বলল, আপনি কে আর আমাদের সাথে কি করছেন? আমি রাশেদ, আপনাদের বাড়িতে। আর কিছু বলতে যাব তার আগেই মেয়েটা বলে উঠল, ও চিনেছি, আপনি তাহলে সেই ছেলে যাকে বাবা আমাদের বাড়িতে থাকতে দিয়েছে। আর শুনলাম আপনি বলে আমাকে পড়াবেন। ঠিকই শুনেছ। কোন ক্লাসে পড়ো আমি? 9-এ পড়ি। আচ্ছা আপনি এখন যান, আমি একটু ব্যস্ত আছি। তারপর মেয়েটা আবার ফোনে কথা বলতে শুরু করে দিল। আমি কোনো উপায় না দেখে চলে আসলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফোন দিলাম। 2 দিন হলো মার সাথে কথা হয়নি, অনেক চিন্তা করছে মনে হয়। তারপর মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, ছোট ভাইটার সাথেও কথা বললাম। কথা বলার পর মনটা ভালো লাগলো। কিছুক্ষণ পর আন্টি রাতের খাবারের জন্য ডাক দিল। ফ্রেশ হয়ে খেতে গেলাম, দেখলাম আঙ্কেল ও তার মেয়েটাও বসে আছে। খাওয়া শুরু করলাম, তখন আঙ্কেল বলল, এইটা আমার মেয়ে নিশিতা, একেই তোমাকে পড়াতে বলছিলাম। হুম। আচ্ছা রাশেদ, তাহলে কাল সকাল থেকে পড়াবে আমার মেয়েকে, যদি তোমার কোনো সমস্যা না থাকে। না, আমার আবার কি সমস্যা থাকবে? তারপর নিশিতার উদ্দেশ্য করে বললাম, তুমি কি সায়েন্সে পড়ো? সায়েন্সে পড়ি। আর কিছু বললাম না, খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। তারপর নামাজ পড়ে শুয়ে পড়লাম। সকালে ফজরের নামাজের আগে উঠলাম, কাউকে ডাকতে হয় না, আগে থেকে অভ্যাস হয়ে গেছে। গ্রামে থাকতে মা প্রতিদিনই ডাক দিত। সকালের মুক্ত হওয়ার গায়ে লাগাতে গেলাম। গুণীজনরা বলে সকালের সূর্য আলোর নাকি ওষুধের চেয়েও বেশি কার্যকর। তারপর আবার রুমে চলে আসলাম। একটু পর আন্টি চা নিয়ে আসলো। সকাল থেকে তো তুমি নিশিতাকে পড়াবে, তাই না? না, ও একটু জেদি, তোমাকে কিছু বললে যেন কিছু মনে করো না, আমাকে এসে বলো। আচ্ছা। চা খাওয়া শেষ করে নিশিতার রুমে গেলাম, দেখলাম মেয়েটা ফোনে কথা বলছে। আমাকে আসা দেখে ফোনটা রেখে দিল। স্যার আপনি এসেছেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। কথা শুনে অবাক হয়ে গেলাম, কি বজ্জাত মেয়ে রে বাবা। দেখলাম ফোনে কথা বলছিল আর ও নাকি আমার জন্য অপেক্ষা করতেছে। মনে মনে বলছিলাম, কি হলো স্যার, কি ভাবছেন? আমি আপনাকে স্যার বলছি, এজন্য রাগ করছেন নাকি? আরে না, রাগ করবো কেন? আমি তো তোমার স্যারই। আপনি আমার কচুর স্যার। কি সুন্দর কথা বলছিলাম, আর এসে ডিস্টার্ব করে বলতেছে আমি তোমার স্যার। কি যেন বললে? ভালোভাবে শুনতে পাইনি আমি। আরে স্যার বাদ দেন, এখন পরিচয় হয়ে নেই আপনার সাথে। হুম। আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? আরে কি বলছো এসব? আমি কিন্তু তোমার স্যার। তাই কি স্যার হলে কি বলা যাবে না? না, ওসব আমি করি না। কি বলেন স্যার, আপনি এত বড় হয়েও প্রেম করেন না? আমার তো 3টে হতে চললো। ওর কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। কি বলছো? 3টা হয়ে গেছে তোমার? তোমার বয়সে প্রেম কি জিনিস বুঝতামই না। এটা আপনাদের ব্যর্থতা স্যার, সাথে যুগের সাথেও তাল মিলাতে হবে, তাই না স্যার? হুম, ঠিক বলছো, চালিয়ে যাও। তারপর কিছুক্ষণ কথা বলে আমার রুমে চলে আসলাম। পুরো মাথাটা খারাপ করে দিচ্ছিল। কি মেয়ে ভাই, এর ক্লাস যে কেমনে নিব আল্লাহ পাকি ভালো জানে। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। এই 3 মাসে আঙ্কেল আন্টিদের কাছে অনেক প্রিয় হয়ে গেছি। এখন সব কাজে আমার পরামর্শ চায়, এটাতে আমার খুব খারাপ লাগে। নিশিতার সাথে ভালো সম্পর্ক হয়েছে, বলতে গেলে আমিও তাদের পরিবারের একজন সদস্য এখন। কাল নাকি তাদের বড় মেয়ে আসবে, তাই আঙ্কেল আমাকে এয়ারপোর্টে যেতে বলছে। আঙ্কেলের নাকি একটা কাজ পড়ে গেছে, তাই যেতে পারবে না। তাই সকাল সকাল আমি আর নিশিতা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গিয়ে অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু এখনো ম্যাডামের আসার নাম নেই। খুব বিরক্ত লাগছিল। আর কতক্ষণ এভাবে বসে থাকবো নিশিতা? কখন আসবে তোমার বোন? আসবে ভাইয়া, একটু ওয়েট করেন। নিশিতার সাথে এখন ভালো একটা সম্পর্ক হয়ে গেছে,
তাই এখন আমাকে ভাইয়া বলেই ডাকে। আচ্ছা দেখি আর কিছুক্ষণ। এভাবে আরো 10 মিনিট অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে সেই অপেক্ষার অবসান ঘটল। মানে যার জন্য অপেক্ষা করছিলাম সে আসতেছে। একটু পর আমাদের কাছে আসলো। চোখে সানগ্লাস পরা ছিল, দেখতে ভালোই সুন্দর লাগছিল। নিশিতা ওর আপুকে দেখে এগিয়ে গেল, পেছনে আমিও গেলাম। তারপর দুই বোন মিলে অনেকক্ষণ কথা বলল। আজ 5 বছর পরে দেশে এসেছে, কতই না ভালোবাসা জমে আছে বোনের প্রতি। আমি অন্যদিক হয়ে অন্য মানুষের ব্যস্ততা দেখছিলাম। সবাই নিজের কাজে ব্যস্ত। কিছুক্ষণ পর নিশিতা আমাকে ডাক দিল। ভাইয়া এদিকে আসেন, ওখানে কি করেন? তারপর ওদের কাছে গেলাম। না, এমনি দাঁড়িয়েছিলাম, তোমরা কথা বলছিলে দেখে। আচ্ছা, আমার আপুর সাথে পরিচয় করে দেই আপনাকে। দেখলাম ম্যাডাম কার সাথে যেন কথা বলছিল। নিশিতা ডাক দেওয়ায় ফোনটা কেটে আমার কাছে আসলো। তখন আমি বললাম, হ্যাঁ আমি রাশেদ। আর কিছু বলতে যাব, তার আগেই মুখ থেকে কথা বেরোচ্ছে না। হবেই বা কি করে, এটা তো অনিতা, মানে আমার এক্স গার্লফ্রেন্ড। দেখলাম অনিতাও আমাকে দেখে কেমন যেন চমকে গেছে। হয়তো সেও ভাবেনি এমনটা হবে। তারপর নিজেকে কন্ট্রোল করে ফেললাম, না হলে নিশিতা বুঝে যাবে। আবার বললাম, আমি রাশেদ। খুব ভয়ে ছিলাম কি জানি কি বলে ফেলে। নিশিতাও আছে, কিন্তু কিছু বলল না। আমি অনিতা, আপনাকে তো চিনলাম না। আসলে আমি আপনাদের বাড়ির সবকিছু বলার আগেই অনিতা বলে উঠল, কি হলো, তোতলাচ্ছেন কেন? তখন নিশিতা বলে উঠল, আরে আপু, রাশেদ ভাই আমাদের টিচার, আমাদের বাড়িতে থেকে পড়ায় আমাকে, খুব ভালো। তারপর কিছুক্ষণ অনিতা আমার দিকে কেমন জানি করে তাকিয়েছিল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে। তারপর আমি নিজেই বললাম, নিশিতা এখন যা যাক, এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, তাছাড়া আমার একটা কাজও আছে। আমি মিথ্যা বললাম, না হলে সমস্যা হতে পারে। রাস্তায় আমি আর কোনো কথা বললাম না। ওরা দুজনে অনেক গল্পগুজব করলো, হাসাহাসি করলো। আমি শুধু দেখছিলাম। খুব ভালোবাসতাম ওকে, কিন্তু পরিস্থিতির কারণে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম। হানিতাও আমাকে কয়েকবার দেখেছিল। তারপর বাড়িতে চলে আসলাম। হানিতাকে দেখে আঙ্কেল আন্টি অনেক খুশি হলো, দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস মা? আসতে তো কোনো প্রবলেম হয়নি? ভালো আছি, কিন্তু তোমরা আমাকে আনতে গেলে না কেন? খুব রাগ হচ্ছিল কিন্তু। আমার একটা কাজ পড়ে গেছিল, আর বাড়িতে কেউ ছিলও না। তোর মাও যেতে পারেনি কেন? রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? রাশেদকে তো পাঠিয়েছিলাম। না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, পরে কথা হবে, খুব ক্লান্ত লাগছে। তারপর আমিও নিজের রুমে চলে আসলাম। কি করব ভেবে পাচ্ছি না। শেষে কিনা এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে থাকতে হচ্ছে। আনিতার যা ভাব দেখলাম, মনে হয় খুব রেগে আছে আমার উপর। রেগে থাকারই কথা, অনেক ভালোবাসতো মেয়েটা আমাকে। আমি ওকে ধোকা দিয়েছিলাম, কারণ আমার যে কোনো রাস্তা ছিল না। যাই হোক, অনিতাকে সব খুলে বলতে হবে। তারপর ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ে মনটা অনেক হালকা লাগছিল। একটু পর ছাদে গেলাম। এখন প্রায় প্রতিদিনই যাই আমি আর নিশিতা। কিন্তু আজ ছাদে গিয়ে দেখলাম অনিতা দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল। আমি তার দিকে এগিয়ে গেলাম। কেমন আছো আনি? আমি আদর করে অনিতাকে অনি বলে ডাকতাম। আমার কথা শুনে অনিতা কিছু বলল না, নিচে চলে গেল। অনেকবার ডাকলাম, কিন্তু কিছুই শুনল না। খুব খারাপ লাগছে, তাই মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর নিশিতা আসলো। কি ব্যাপার ভাইয়া, একা একা দাঁড়িয়েছেন যে? এমনিতে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। কেন ভাইয়া, কি হয়েছে? প্রেমে টেমে পড়লেন নাকি আবার? আরে না, কি বলো এসব? সবসময় শুধু এসব বিষয় নিয়ে থাকবো কেন? তো কি করব ভাই, এইসবই তো চলতেছে এখন। সেটাই তো। আচ্ছা নিশিতা, তোমার আপুর কি বিয়ে হয়ে গেছে? না, কি বলেন এসব? কেবল পড়াশোনা শেষ করলো। তবে আপু বিদেশে এমনি যায়নি, আমরা জোর করে পাঠিয়ে দিয়েছিলাম। কেন, কি হয়েছিল? আরে বলেন না ভাই, আপু এক ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু ছেলেটা খারাপ ছিল, আপুকে ধোকা দিয়ে চলে গিয়েছিল। আপু
তখন একবারে ভেঙে পড়েছিল, তাই আব্বু বাধ্য হয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছিল যাতে এসব ভুলে থাকতে পারে। ওহ, কি বলছো? ছেলেটাকে চেনো তুমি? না ভাইয়া, তবে চিনলে ছোট হয়েও চড় মারতাম। মেয়েদের মন নিয়ে খেলা করে, সেই থেকে আমিও কাউকে ভালোবাসিনি, যদি আপন মতো হয়। আচ্ছা বাদ দাও, নিচে যাই চলো। তারপর আমি আর নিশিতা নিচে চলে আসলাম। রুমে গিয়ে নামাজ পড়লাম। আজ নিজেকে খুব অপরাধী লাগছিল, সত্যি অনেক খারাপ করেছিলাম অনিতার সাথে। তারপর কিছুক্ষণ শুয়ে থাকলাম, খুব মাথা ব্যথা করছিল। কিছুক্ষণ পর নিশিতা ডাকতে এলো খাওয়ার জন্য। খাওয়ার টেবিলে গিয়ে দেখলাম অনিতাও বসে আছে। আমার দিকে একবার তাকালো, তারপর খাওয়া শুরু করলাম। আচ্ছা মা, পড়াশোনা তো শেষ করলি, এখন কি করতে চাও? কাল থেকে তোমার অফিসে জয়েন করব, আগে নিজের পায়ে দাঁড়াবো। নিজের পায়ে দাঁড়াবি সেটা ভালো কথা, কিন্তু মা তোর তো বয়স অনেক হলো, এখন একটু বিয়েটা করে নে। না বাবা, আগে নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপরে বিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা তোর ইচ্ছা। কাল থেকে তাহলে আমার অফিসে জয়েন করিস। কাল থেকে জয়েন করব। আচ্ছা শোন, তোকে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি, ও হচ্ছে রাশেদ, আমাদের বাড়িতেই থাকে, খুব ভালো ছেলে। অফিসের প্রায় সব কাজই এখন ও করে, অনেক দায়িত্ববান। শুনেছি নিশিতার কাছে। আচ্ছা কাল থেকে তাহলে তুই আর রাশেদ একসাথে অফিসে যাস, আমার একটু আগে যেতে হবে, কাজ আছে তো তাই। ঠিক আছে আব্বু। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। কিভাবে অনিতার কাছে ক্ষমা চাওয়া যায় সেটাই ভাবছিলাম। হঠাৎ খেয়াল করলাম, আরে তার রুম তো আমার পাশেই, রুমে গিয়ে ক্ষমা চেয়ে আসি। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম অনিতার রুমে। দেখলাম ফোন টিপতেছে, আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। অনিতা আমাকে দেখে এগিয়ে আসলো আর বলল, আপনি এখানে কেন? অনিতা, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ শোনো। কি শুনবো? তোমার মতো বেইমানের কাছ থেকে কি ক্ষতি করেছিলাম আমি, যার জন্য এত কষ্ট দিলে? আমি ইচ্ছা করে এসব করিনি অনিতা, তখন আমার কিছুই করার ছিল না। আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আর শোন, নেক্সট টাইম যেন আমার ঘরে তোকে আসতে না দেখি। আমি আর কিছু বললাম না, কি বা বলবো, আমার কথা তো শুনতেই চাচ্ছে না। রুমে এসে শুয়ে পড়লাম, ভালো লাগছিল না। সকালে নিশিতার ডাকে ঘুম ভাঙে। এতক্ষণ কেউ ঘুমিয়ে থাকে নাকি ভাইয়া? কখন থেকে ডাকছি, নিচে সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিচে আসেন। নিশিতা কথাগুলো বলে গেল। গাড়িতে তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। আন্টি বলল, এতক্ষণ কোনোদিন ঘুমাওনি, আজ যে কি হয়েছিল আল্লাহই ভালো জানে। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। সবাই দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে। রাশেদ, কি হয়েছে? এত দেরি করে ঘুম থেকে উঠলে যে, শরীর খারাপ নাকি? না, তেমন কিছু না, আজ এমনিতেই টের পাইনি। ও আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে অফিসে যাও অনিতার সাথে। ঠিক আছে আন্টি। তারপর খাওয়া শেষ করে বাইরে গাড়িতে গিয়ে বসলাম। অনেকক্ষণ হলো বসে আছি, অনিতার আসার কোনো নামই নেই। এই মেয়েদের এই এক স্বভাব, শাস্তি দিলে এক যুগ পার করে দিবে। একটু পর অনিতা আসলো। নীল রঙের একটা শাড়ি পরেছে, দেখতে পুরো পরীর মতো লাগছিল। মনে হচ্ছে আবারও এক্স গার্লফ্রেন্ডের উপরে কেরাস খেলাম। আমি তাকিয়েছিলাম, তখন অনিতা আমার কাছে চলে এসেছিল। তখন আমি নিজেকে সামলে নিলাম। অনিতা কিছু না বলে গাড়িতে উঠে বসলো, আমি গাড়ি চালাতে লাগলাম। অনিতা, তোমার মনে আছে আগের সেই দিনগুলোর কথা? কোন দিনগুলো? আমার তো মনে নেই। অনিতার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই আর কিছু বললাম না। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। অফিসটা কাছেই ছিল। আমি আর অনিতা অফিসের ভেতরে গেলাম। আমাদেরকে দেখে রাফিন বলে, কিরে রাশেদ, বিয়ে করলি কবে? দাওয়াতও দিলি না। আরে কি বলছিস এসব? উনি হচ্ছে আমাদের। আর কিছু বলতে যাব তার আগে তোকে আর বলতে হবে না, ভাবিটা দেখতে কিন্তু সেই মামা, মানিয়েছে খুব। আমরা আরিফিনের কথা শুনে অনিতার দিকে তাকালাম, দেখলাম রেগে লাল হয়ে যাচ্ছে। আরে শালা কি বলছিস এসব? উনি আমাদের বসের মেয়ে। কি বন্ধু, থাক, আমি গেলাম। আমি অনিতাকে কিছু বলতে যাব তার আগেই অনিতা হনহন করে চলে গেল তার বাবার রুমের দিকে।
আমি তো ভয়ে পেয়ে গেছিলাম আঙ্কেলকে সব বলে দেয় নাকি, দিলে তো আমি শেষ। তাই অনিতার পেছন পেছনে আমিও গেলাম। অনিতা আঙ্কেলের রুমে ঢুকেই চেঁচামেচি শুরু করে দিল। এসব কাদের কাজে রাখছো বাবা? কেন, কি হয়েছে? এত রেগে আছিস কেন? রাখবো না তো কি করব? কাউকে না চেনেই যা তা বলতে শুরু করে। আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বলল, কে কি বলছে রাশেদ? হঠাৎ ওইভাবে খেপে গেল কেন? এটা ভুল বুঝাবুঝি হয়েছে আঙ্কেল। রাফিন ম্যাডামকে না চিনেই অনেক কিছু বলে ফেলেছে। অন্য কিছু মানে? আমি কি আপনার বউ হই নাকি? আরে ম্যাডাম, রাগ করছেন কেন? ও তো জানে না, জানলে কি এরকম করতো নাকি? রাশেদ তো ঠিকই বলেছে, ও কি জানলে এরকম করতো? তুই রাগিস না মা। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম হলে কিন্তু মাফ করব না। আমার দিক তাকিয়ে কথাগুলো বলছিল অনিতা। মনে হচ্ছে কাজটা আমিই করেছি। আচ্ছা, এসব এখন বাদ দে, চল আগে তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। তারপর আঙ্কেল অফিসের সবাইকে ডেকে অনিতার সাথে পরিচয় করিয়ে দিল। কাল থেকে অনিতা নাকি বসের চেয়ারে বসবে, আঙ্কেল আর আসবেন না। আমার তো আঙ্কেলের কথা শুনে ভয়টা আরো বেড়ে গেল। কি যে হবে অফিসে আল্লাহই ভালো জানে। অনিতাকে ভুলটা ভাঙাতেই হবে, তা না হলে আমাকে শেষ করে ফেলবে। এসব বলে আঙ্কেল চলে গেল। তখনই অনিতা সবাইকে বলল, এতদিন বাবা কি করেছে জানি না, তবে আমার নিয়মটা আলাদা। আমার কাছে নিয়মটাই বড় কিছু। কেউ যদি নিয়ম ভঙ্গ করে আমি কিন্তু তাকে ছেড়ে দিব না। সো সবাই বি কেয়ারফুল। অনিতার কথা শুনে সবার প্রায় গলা শুকিয়ে যাবার অবস্থা। আঙ্কেল এতটা কঠোর ছিল না, কিন্তু অনিতা হঠাৎ করে এমন কঠোর হবে আমি এটা ভাবতেও পারিনি। তখনই অনিতা আবার বলল, রাশেদ সাহেব, আপনি আগে অফিসের কি পদে ছিলেন জানি না, তবে আজ থেকে আপনি আমার পার্সোনাল সেক্রেটারি। অনিতার কথা শুনে সবাই আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, কারণ এর আগে আমি অফিসের ম্যানেজার ছিলাম। কাজটা ভালোই পারছিলাম, তাই আঙ্কেল খুশি হয়ে দায়িত্বটা দিয়েছিল। ম্যাডাম, আমি তো এর আগে অফিসের ম্যানেজার ছিলাম। তাতে কি? তাছাড়া আপনার ম্যানেজার হওয়ার কোনো যোগ্যতা নেই, তাই আপনি যেটা যোগ্য সেই পদে দিয়ে দিলাম আপনাকে। এটা কেমন কথা ম্যাডাম? যোগ্যতা না থাকলে কি স্যার এমনিতেই দিয়েছে? আমি তো আগেই বলেছি, এর আগে যা হয়েছে সব ভুলে যান। এখন আমি যা বলবো তাই হবে। আমি আর কিছু বললাম না। অনিতা সবাই আরো অনেকে কথাই বলল। এখন সবাই যে যার মতো নিজের কাজে যান। রাশেদ সাহেব, আপনি এখন আমার সাথে আসেন, এক জায়গায় যেতে হবে। কোথায় ম্যাডাম? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? ভুলে যাবেন না আমি আপনার বস। প্রচুর বস তুমি। 5 বছর আগে আমার কথা ছাড়া উঠতে বসতে না, এখন আসছে বস হইতে। মনে মনে কথাগুলো বললাম। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসেন আমার সাথে। বাইরে গিয়ে দেখলাম অনিতা ড্রাইভারের সাথে কি যেন কথা বলছিল। একটু পর ড্রাইভার চলে গেল। আমি কিছুই বুঝলাম না। কি ব্যাপার ম্যাডাম, ড্রাইভার চলে গেল কেন? আজ থেকে গাড়ি তুমি চালাবে, তাই ড্রাইভারকে চলে যেতে বললাম। কি, আমি কি ড্রাইভার নাকি যে গাড়ি চালাবো? আগে ছিলে না, কিন্তু এখন থেকে ড্রাইভার তুমি। সো কথা না বলে গাড়ি চালাও। আমি আর কিছু বললাম না। অনিতা এত খারাপ ব্যবহার করছে কেন কিছুই বুঝতেছি না। গাড়ি চালানো শুরু করলাম। আমার সাথে কি এরকম করা ঠিক হচ্ছে? কি রকম স্যার? আমি তো কিছুই করিনি। অনিতা প্লিজ এরকম করো না, বোঝার চেষ্টা করো। কি বুঝবো? হ্যাঁ, বুঝতে হবে এখন তোমাকে। আমাকে যে কষ্টগুলো দিয়েছো, এখন হাড়ে হাড়ে শোধ তুলবো। ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তোমার যেটা ইচ্ছা সেটাই করো। এই তো গুড বয়। অনিতা একটা হাসি দিয়ে বলল। কিছুক্ষণ পর অনিতা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে বলল। এখানে কি করবে? সেটা তোমাকে বলতে আমি রাজি নই। এখন চলো ভেতরে। আমি কেন যাব? আমি বলছি তাই যাবে। ভুলে যেও না আমি তোমার। আর বলতে হবে না, বুঝে গেছি। এখন চলেন। তারপর রেস্টুরেন্টের ভেতরে গেলাম। ভেতরে গিয়ে অনিতা যা করলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার পায়ে মাটি সরে যেতে লাগছিল। আরে আরে গাইস, কোথায় যাচ্ছেন?
আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, একটা লাইক কমেন্ট করে যান। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা। আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয়। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না।